আজকে হচ্ছে 21 তারিখ মে মাসের 2026। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখা যাচ্ছে 31°C। আমি জাস্ট ভিডিওটা শুরু করেছি, আর আমার ভিডিও দেখে এরকম এক ভাইকে পেয়ে গেছি যে আমাদের এই বৃহত্তর পরিবারের সদস্য। সে হচ্ছে এই যে বিজয়। কাজে বেরিয়েছো নাকি? বাড়ি কোথায় বললে? বেলেঘাটা, তাই তো? যাক, হট করে আমাকে দেখতে পেয়ে আমার দাদা বলে আমি চমকে উঠেছি, জানো তো? আমি চমকে উঠেছি, তুমি এত দাদা বলেছো। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, আচ্ছা, একদম একদম। হ্যাঁ, এবার অনেকদিন পর এখান থেকে কোনো ভিডিও শুরু করতে চলেছি, বিশেষ করে সকালবেলা। আর এবার আমার গন্তব্য হচ্ছে দীঘা। তার কারণ হচ্ছে আমাদের বৃহত্তর পরিবারের একজন সদস্য সমর মণ্ডল, এই যে এখানে দেখুন, ও কমেন্ট করেছিল কিছুদিন আগে আমার একটা ভিডিওতে যে দাদা একটা ভিডিও বানান দীঘার বাসদানির উপরে। সেই হিসেবে বানানো আমারও বিভিন্ন সব দিক ভাবনা চিন্তা করে মনে হলো এই ভিডিওটা এই মুহূর্তে বানানো যেতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকুন, আপনারা বলুন, তারপরে সময় সুযোগ হলে অবশ্যই সেরকম ভিডিও করার চেষ্টা করব। আর পরের পর্বে আমি একটা দীঘার ট্যুর প্ল্যানের ভিডিও করব, যেখানে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান তো থাকবেই, থাকবে হচ্ছে কীভাবে 2 রাত্রি বা 1 রাত্রি 2 দিনের দীঘা পুরোপুরি ঘুরে ফেলা যায়, সেটা পরের পর্বে থাকবে। ঘড়িতে বললাম 5:45 বাজে। আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আমার বাস আছে হচ্ছে 7:30 এক্সপ্রেস লাইনে। আর সকালবেলা বাসে যাওয়ার কি কারণ বা কেন আমি রাত্রে যাচ্ছিলাম সেগুলো পরে আমি আলোচনা করছি। তার আগে সানরাইজ হয়ে গেছে, কিন্তু দারুণ লাগছে, আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। আর ভালো করে বলে দিই, আমি এই মুহূর্তে ধর্মতলা যে বাস ডিপো আছে, বেসরকারি বাস ডিপো, সেখানটা দাঁড়িয়ে আছি। আর বকখালি যাওয়ার বাসগুলো কিন্তু এই সরকারি বাস ডিপোতে থাকে এই দিকে, ঠিক আছে? দেখুন, বকখালি যাওয়ার বাস কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই বকখালিতে যাওয়ার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। সেই ভিডিওটা আপনারা অনেকে পছন্দ করেছিলেন, তার লিঙ্ক আমি পারলে ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব ভালো করে বকখালি ঘুরে আসতে পারেন 1 দিনে বা 1 রাত্রি 2 দিনে। বলো, কি নাম বল বাবা, তোর নাম কি? শ্রেয়ান রয়। শ্রেয়ান ধর। আচ্ছা শ্রেয়ান, তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা, যাও ভালো করে দীঘা ঘুরে এসো, ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এই বৃহত্তর পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে যখন আমি মিলিত হই, প্রচণ্ড ভালো লাগে। আপনারা প্লিজ বলবেন, আমি তো সবাইকে চিনি না, আপনারা এগিয়ে এসে যদি আলাপ করেন খুব ভালো লাগবে, সত্যি খুব ভালো লাগবে। আমি তো চিনি না বলেই আমি তো করতে পারি না। এক্ষুনি শ্রেয়ানের সঙ্গে দেখা হলো, ও এই পরিবারের একটি ছোট্ট সদস্য, যদি ওর বাবা মা ভিডিও দেখে, ও অতটা দেখে না, কিন্তু খুব ভালো লাগলো। যাই হোক, একটু দেখুন এই দিক দিয়ে হচ্ছে সরকারি বাসগুলো ছাড়ে, আর আমাদের বাস এখন ছাড়তে অনেক দেরি আছে, সে ব্যাপারে ইনফরমেশন দিচ্ছি। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে আসি, চলুন দেখি, দেখা যাক সেই ইনফরমেশন দেয় কি না। আমি এই মুহূর্তে সেই সরকারি বাস ডিপোতে যেটা আছে, সেখান থেকে বকখালি বা দীঘা ইত্যাদি বাস ছাড়েন এবং সেখানে টিকিট দেন। সেখানে সে একটা জিনিস জিজ্ঞেস করবো ভাবছি যে 1 জুন থেকে মহিলাদের জন্য যে ফ্রি বলা হয়েছে, সেগুলো কি এই বাসেও লাগু হবে, সেটাই জিজ্ঞেস করতে এসেছি। দেখা যাক তারা বলে কিনা। অন ক্যামেরা তো বলবে না, দেখা যাক বলে কিনা। পেছনে দাঁড়িয়েছে বকখালি ভলভোটা। এই বাসে চড়ার অভিজ্ঞতা আমার দারুণ ছিল, এর ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। বেশ ভালো, মানে একদম সস্তা পয়সায় ভলভো চড়ার যদি দুর্দান্ত অভিজ্ঞতা চান, তাহলে এই বাসটা হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট। যাই হোক, এইমাত্র যে ইনফরমেশনটা নিয়ে এলাম সেটা হচ্ছে আমি ভিডিও করে দিই, কারণ যে বক্তব্য রাখছিল সে ভিডিও করতে নিষেধ করেছিল। সেটা হচ্ছে 1 জুন থেকে যে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি আছে সরকারি বাসে, সেটা বলে আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসেনি। এবং সেই দাদা বলছিল যে আমরা জানতাম যে সিটি রুটে হবে, লং রুটে কী হবে তার কোনো নোটিফিকেশান বা কোনো রকম নির্দেশ আসেনি। এবং সবচেয়ে বড় কথা, সেরকম যদি নির্দেশ বা সেরকম যদি থাকতো তাহলে সফটওয়্যার চেঞ্জ হতো। আজ 20 তারিখ হয়ে গেছে, সেরকম কোনো নির্দেশ আসেনি। তবে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, সিটির মধ্যে হয়তো ঠিক আছে, কিন্তু লং রুটের ক্ষেত্রে আমার মধ্যে এটা না করাই ভালো। যেমন এই সরকারি, মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে ট্রান্সপোর্ট কর্পোরেশন যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে আছে, এমনি রুগ্ন অবস্থা, তার উপর যদি ফ্রি করে দেওয়া যায়, দেখবে সাধারণ যারা রেলের যাত্রী আছে তারাও দেখবে বাসে করে যাচ্ছে। তো হয়তো এটা নিয়ে বিতর্ক হতে পারে, আপনারা হয়তো আমাকে কম বেশি কথা বলতে পারেন। তো এখনো পর্যন্ত যেটা, সেটা হচ্ছে নোটিফিকেশান কিছু আসেনি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ধর্মতলার যে এক্সপ্রেস লাইনে যে কাউন্টার আছে ঠিক তার সামনে। বলা দাদা আমাকে বললো যে আজকের দিনে দীঘা যাওয়ার যে টিকিট ডাইনামিক ফেয়ার লাগু হয়, আজকের দিনে দীঘা যাওয়ার জন্য টিকিটের মূল্য হচ্ছে 400 টাকা এই মুহূর্তে, কিন্তু ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল হয়, তো দাম বাড়ে কমে। যেমন আগামীকাল ভাড়া কিন্তু প্রায় বলছে প্রায় 600 টাকার উপরে আছে।
তো আমি আপনাদের একটা নাম্বার প্রোভাইড করছি, আপনারা সেই নাম্বারের দ্বারাও আপনারা টিকিট বুক করতে পারেন, অথবা রেড বাস, আভি বাস, যে কোনো অ্যাপের মাধ্যমেও আপনারা টিকিট বুক করতে পারেন। আমি টিকিট বুক করেছিলাম উবের বাসের মাধ্যমে, তাতে সুবিধা কী ছিল, একটু ডিসকাউন্ট পেয়েছিলাম এবং এইউ কার্ডের জন্য আরও 50 টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম। আমার ওই 420 টাকা মতন ভাড়া পড়েছে দীঘা যাওয়ার জন্য। দেখুন এই নাম্বারটা আপনাদের প্রোভাইড করছি, দেখুন 9088881140। এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন এক্সপ্রেস লাইনের কাউন্টারে। আপনারা এই নাম্বারে ফোন করেও বলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু টিকিট বুক করতে গেলে আপনাকে কিন্তু এই কাউন্টারেই আসতে হবে। অনলাইন যদি পেমেন্ট পাঠান তাহলে সেক্ষেত্রে এক্সট্রা জিএসটি চার্জ কিন্তু লেগে যাবে, কিন্তু যদি কাউন্টারে এসে টিকিট কেনেন সেই এক্সট্রা চার্জটা লাগবে না। রেড বাসে টিকিট কিনতে গেলে জিএসটি তো লাগে, এছাড়া একটা কনভিনিয়েন্স ফি ওরা কাটে। আমাদের বাস এখন আসেনি, 6:10। কটা নাগাদ আসবে দাদা বাস? আচ্ছা, পার্কিং থেকে আস্তে 7টা, তাই না? তো এক কাপ চা পান করা যাক, আর আমার ফেভারিট জিনিস পাওয়া যায় কিনা সেটাও দেখা যায়। শিলিগুড়ি থেকে এক্ষুনি একটা শ্যামলির বাস এলো। আরেকটা ইনফরমেশন দিই চা পান করতে করতে, সেটা হচ্ছে এখানে পরপর কাউন্টারগুলো যে আছে দেখবেন, শ্যামলি, এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন পরপরই আছে কিন্তু। হ্যাঁ, রায়পুর ক্রুজারের কোনো কিন্তু এখানে কাউন্টার দেখতে পাবেন না। রায়পুর ক্রুজারের বাস ধরতে হলে আপনাদের আসতে হবে হচ্ছে ওই 8 নম্বর যে মেট্রো গেট আছে তার সামনে দাঁড়াবেন, ওরা ফোন করে দেবেন, ওখান থেকে আপনাদের বোর্ডিং হবে। এখনও পর্যন্ত রায়পুর ক্রুজার এতদিন হয়ে গেল ওরা কোনো কাউন্টার করে উঠতে পারেনি এই ধর্মতলার বুকে। যদিও দীঘা যাওয়ার জন্য বা পুরী যাওয়ার জন্য রায়পুর ক্রুজারে আমার ভিডিও আছে, বা শিলিগুড়ি যাওয়ার জন্য বেশ ভালো পরিষেবা কিন্তু ওদের। চাটা ফ্যান্টাস্টিক বানিয়েছে, ফ্যান্টাস্টিক। দামটা অনেক বেশি নিয়েছে, 20 টাকা নিয়েছে বড় ভাড়ে। পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থা যদি বাসে যেতে চান দীঘা, সেক্ষেত্রে ভাড়া পড়বে 300 টাকা মতন, যেটা আমি জিজ্ঞেস করলাম। এবার আপনারা আমাকে জিজ্ঞেস করতেন তাহলে আপনি কেন গেলেন না। না যাওয়ার কারণে একটা ব্লগ বানাবো, আমাকে সামনের সিটটা আমাকে দরকার ভিডিওতে দেখানোর জন্য, তো এটাও একটা কারণ। আর এক্সপ্রেস লাইন বাছার অন্যতম আর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমার এবার হোটেল হচ্ছে নিউ দীঘাতে। এমন একটা বাসে আমাকে বোর্ড করতে হতো যেটা আমাকে নিউ দীঘাতে নামায়। এটা কিন্তু খেয়াল রাখবেন টিকিট কাটার সময়, যে বোর্ডিং পয়েন্ট কোথায় আর আপনাকে ড্রপিং পয়েন্ট কোথায়। আমি যখন টিকিট কেটেছিলাম তখন করছিলাম যে কোন বাসে গেলে আমার ড্রপিং পয়েন্টটা নিউ দীঘাতে হবে। কারণ বেশিরভাগ বাসের, ভলভো বাসে দেখছিলাম ড্রপিং পয়েন্ট ওল্ড দীঘাতে। ফলে এই জিনিসটা খেয়াল রাখবেন, তার কারণ আপনাকে যদি আবার ওল্ড দীঘাতে নামায় আর আপনাকে যদি নিউ দীঘা যেতে হয়, সেখানে টোটো করে কিন্তু আমাকে 100 টাকা চার্জ দিয়ে আবার আপনাকে যেতে হবে। ফলে ছোট্ট ইনফরমেশান কিন্তু কাজের, কিন্তু এটা খেয়াল রাখবেন। দেখুন আমাকে ওরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমার বাসের নাম্বার এটাই, ঠিক আছে? এই জায়গায় দাঁড়িয়েছে, এই এক্সপ্রেস লাইনে দুটোই বাস দাঁড়িয়ে আছে, আর আমাদের বাস হচ্ছে আজকে 9600। দুর্দান্ত বাস, বহুবার আমি এই মডেলের বাসে চড়েছি, দুর্দান্ত অভিজ্ঞতা। হ্যাঁ, এই হচ্ছে ফ্রন্ট সেগমেন্ট, দুটো বৃহৎ ওআরবিএম আছে, এখানে ভলভোর একটা ব্যাজিং আছে, আর ম্যাসিভ একটা উইন্ডস্ক্রিন আছে, যেখানে দুটো আছে উইন্ডস্ক্রিন ভাইজার, আর দুদিকে দুটো এলইডি হেডলাইট উইথ ডিআরএল আছে। এর ব্যাক সেগমেন্টটা দেখে দিই, এক্সপ্রেস লাইনের ব্যাজিং আছে, আর এখানে ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে, আর ভলভো 9600 ব্যাজিং আছে। সাইড সেগমেন্টটা হচ্ছে কিছুটা এরকম, 9600 ব্যাজিং আছে, বিজনেস ক্লাস, সেমি স্লিপার। অনলাইন বুকিংয়ের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, আর এদের অ্যাপও পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে, অ্যাপ স্টোরেও। আর যেটা এই বাসে পেয়ে যাবেন সেটা হচ্ছে মিনারেল ওয়াটার বোতল, জিপিএস ট্র্যাকিং, টিকিট, গ্রিন বেডশিট, আর মোবাইল ফোন চার্জিংয়ের ব্যবস্থা। ওনাদের লাগেজ কম্পার্টমেন্টটা জাস্ট এতটাই বড়, হিউজ। এবার একটু ইন্টেরিয়ারটা দেখে নিন। ইন্টেরিয়ার কি বলার আছে, সেটা হচ্ছে 9600। এটা একটা সেমি স্লিপার বাস, যেখানে সিটিং কনফিগারেশন হচ্ছে 2x2, এদিকে দুটো সিট, এদিকে দুটো সিট, এবং এই সিটগুলো এত ভালো, এত আরামদায়ক, যারা এতে যাত্রা করছেন তারাই একমাত্র এর ভালো উপলব্ধি করতে পারবেন। এবং যেটা বলতে, এটা হচ্ছে কাফ রেস্ট, আর এই হচ্ছে আপনার হ্যান্ড রেস্ট, আর এইটা এতটাই পুশ ব্যাক। দেখুন, এই দেখুন এখানে বসলে যদি আপনি দেখুন, এই দাদা আমাকে সাহায্য করছেন, দেখুন কতটা এখানে পুশব্যাক হয়ে যায়, দারুণ। আর এই যদি কাফ রেস্ট নিই আর যদি পুশব্যাক করা যায়, দুরন্ত আরাম, কোনো কথা হবে না। এবং সবচেয়ে বড় কথা, রিসেন্ট আমার যে মানালির ভিডিও আমি বানিয়েছিলাম দিল্লি থেকে, সেখানে কিন্তু বেশিরভাগ বাস চলে হচ্ছে এই সেমি স্লিপারিং।
সিটের নাম্বারগুলো কিন্তু এইখানে ব্যাজিং করা আছে। এইটা হচ্ছে লাগেজ কম্পার্টমেন্ট, এটা হচ্ছে বৃহৎ একটা এসি ভেন্ট। এছাড়া তো যেখানে সিটিং এরিয়া আছে সেখানে আপনারা এসি ভেন্ট পেয়ে যাবেন এবং আরও বিভিন্ন রিডিং লাইটের ফিচার্স ইত্যাদি পেয়ে যাবেন। এবং এর যে উইন্ডোগুলো দেখছেন, এত বড় বড় যে উইন্ডো, প্রত্যেকটাই কিন্তু এমার্জেন্সি এক্সিট। দুর্দান্ত, খুব ভালো। শেষে যারা বসবেন সেক্ষেত্রে লেগ স্পেস কেমন আছে একটু দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে 5টা সিট আছে, লেগ স্পেস এনাফ। আর প্রত্যেকটা সিটের সঙ্গেই আছে এরকম ইউএসবি চার্জের ফেসিলিটি। দেখুন এই যে। তাহলে আজকে হতে চলে যে এই বাসে করে আমার জার্নি দীঘা পর্যন্ত মোটামুটি পথ ধরে নিন ওই 200 কিলোমিটারের কাছাকাছি। যে পথ অতিক্রম করতে আমাদের আনুমানিক সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মধ্যে। 9600 যে জিনিসটা আমি মিস করি সেটা হচ্ছে ফায়ার অ্যালার্মিং আর ওয়াটার স্প্রিংলার। সেটা হয়ে গেলে একদম টপ টচ হয়ে যেত। আর সেটা পেতে হলে আপনাদের 9600 এসে ভ্রমণ করতে হবে। আর 9600 এসে সেমি স্লিপার আমার তো এই রুটে খুব একটা চোখে পড়ে না। আমি মানালি যাওয়ার পথে পেয়েছিলাম, সেখানে প্রচুর ওরকমই বাসই আছে, ওখানে তো স্লিপার বাস নেই বললেই চলে। এখানে আছে ম্যাগাজিন হোল্ডার, বটল হোল্ডার, আপনি নিজের মোবাইলটা ওখানে রাখতে পারেন, তবে সাবধানে, বেশি স্পিডে হলে এখানে রাখবেন না, ধরে নেবেন। আর যেটা হচ্ছে সামনের সিটে বসার জন্য এইটা একটা ধরার জায়গা আছে, ব্যাস এই আর কি। এই জায়গাটা হলো পাইলট কেবিন, যেখানে এই বাসকে অপারেট করার জন্য মাল্টিপল সুইচ আছে, বিভিন্ন লিভার আছে। পাইলট কেবিন এবং সিটিং এরিয়ার মধ্যে কোনো রকম বাধা নেই, ভিডিও করার জন্য কোনো রকম বাধা নেই, ফলে আপনি সামনেই উইন্ডোটা দেখতে পাবেন। এবং সবচেয়ে বড় কথা, রাত্রের ক্ষেত্রে, রাত্রে যদি যাত্রা করেন তখন কি হয়, এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন, এই পর্দাটাকে এখানে পুরোপুরি এতটা পর্যন্ত আড়াল করে দেওয়া হয় যাতে বাইরের লাইটটা ভেতরে না আসে। আচ্ছা দেখুন, দুটো এক্সপ্রেস লাইন দাঁড়িয়ে আছে। আমার বাঁদিকে যেটাতে আমি আজকে বোর্ড করবো 9600, আর এই দিকে দাঁড়িয়ে আছে 9600 SLX, এটা হচ্ছে স্লিপার বাস, আর এটা হচ্ছে সেমি স্লিপার বাস। আর SLX এর হচ্ছে একদম আধুনিক সংস্করণ ভলভোর, যেখানে আপনি ওয়াশরুমের সুবিধাও পেয়ে যাবেন যদি কোম্পানি থেকে প্রোভাইড করা হয়। ভলভো SLX বাসে ওয়াশরুম থাকে। এটা হচ্ছে শিলিগুড়ি থেকে এসেছে এক্ষুনি বাসটা, আর এটা দীঘায় যাবে। চলুন আমি উঠে পড়ি, কেননা বাইরের টেম্পারেচার আস্তে আস্তে 7টা 15 বাজে, বাইরের টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে। আরও ইনফরমেশন দেবো, আর এই যাত্রা তো যা যা অভিজ্ঞতা হবে এই যাত্রায় সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। চলুন তাহলে ওরা যাক। ঘড়িতে বাজে এখন 7টা 36, আর আমাদের বাস রওনা দিল আর দীঘার উদ্দেশ্যে। আর আমরা কভার করতে চলে যাবো আজকে প্রায় 200 কিলোমিটার পথ। আর এই পথ যেতে সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। You were part of life that escaped and left me outside. আমাদের এই যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা করে কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হলো। এই মধ্যে ঘড়িতে বাজে 7টা 40, আমরা দ্বিতীয় হুগলি সেতুর দিকে হেঁকে চলেছি। পরে 1টা বাজে, আকাশটা কেমন মেঘলা হয়ে গেছে। আর প্রতিদিন সকালবেলায় মেঘলা থাকছে, তারপর বেলা বাড়লে আবার গরমের তেজ বাড়ছে। আমাদের এই যাত্রাপথে আজকে বোর্ডিং পয়েন্টগুলো সম্বন্ধে একটু আলোকপাত করা যাক। সেটা হচ্ছে স্প্ল্যানেড তো প্রথম ছিল বোর্ডিং পয়েন্ট, তারপর হচ্ছে বেলেপোল, সাঁতরাগাছি, কোনা মোড়, অঙ্কুরহাটি, ধুলাগড়, রানীহাটি, পাঁচলা, নিমদিঘি, আজাদ হিন্দ ধাবা, বাগনান, তারপর হচ্ছে কোলাঘাট। যে গড়িতে বাজে এখন হচ্ছে 8টা 5, এই মধ্যে আমরা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই। গড়িতে অবশেষে 8টা 5, আমরা কোনা এক্সপ্রেসওয়ে থেকে NH16-তে। রিসেন্টকালে আমি গোপালপুর ট্যুরে এই NH16-তে দুর্দান্ত বাইক চালিয়েছি। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। গোপালপুর ট্যুরে সেই NH16 ধরে বাইক চালানোর অভিজ্ঞতা ছিল ট্রিমেন্ডাস।
এই যাত্রাপথে আমাদের একমাত্র হল্ট হচ্ছে কোলাঘাটের ঠিক আগে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সেটা হচ্ছে এসপ্ল্যানেড থেকে ডিস্টেন্স ওই 50 কিলোমিটার মতো। ঘটিতে বাজে এখন 8:20। এখন আমরা আছি আলমপুরে। Lucky Jesus. এই বাসের ড্রপিং পয়েন্ট সম্বন্ধে একটু আলোকপাত করা যাক। সেটা হচ্ছে ড্রপিং পয়েন্ট প্রথম হচ্ছে চালখোলা, মানে যেটা মন্দারমণি যাওয়ার জন্য আপনাকে ওখানে নামতে হবে। তারপর হচ্ছে বালুসাই মোড়, তাজপুর বিচ যাওয়ার জন্য আপনাকে ওখানে নামতে হবে। এরপর হচ্ছে ওল্ড দীঘা, তারপর হচ্ছে নিউ দীঘা। ঘটিতে বাজে এখন 8:25। এই মধ্যে আমরা ক্রস করছি ধুলাকট টোল প্লাজা। আচ্ছা, এই বাসের ফেসিলিটি সম্বন্ধে যদি কিছু বলা যায়, সেটা হচ্ছে আপনি যখন আপনি বোর্ড করবেন তখন আপনাকে দিয়ে দেওয়া হবে একটা ওয়াটার বোতল। এছাড়া অ্যামিনিটিস বলতে পাবেন হচ্ছে ব্ল্যাঙ্কেট দেয়, যদি দিনের বেলা দেয়নি। রাতের জার্নিতে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়। আজকে আমাদের বাস রুটটা হচ্ছে এরকম: কলকাতা থেকে কোলাঘাট হয়ে নন্দকুমার, তারপর বাজকুল হয়ে কন্টিনিউ হয়ে চাউলখোলা থেকে বালুসাই মোড় হয়ে দীঘা। আর আপনারা যদি রেড বাস থেকে টিকিট কেটে থাকেন, তার কিছু ক্যান্সেলেশন পলিসি আছে। সেক্ষেত্রে হচ্ছে যদি আপনারা বাস যে মুহূর্তে ছাড়বে তার যদি 24 ঘন্টা আগে যদি আপনি টিকিট ক্যান্সেল করেন, তাহলে সেক্ষেত্রে মোট ভ্যালুর 75% আপনাকে রিফান্ড করা হবে। আর যদি 12 ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করেন, সেক্ষেত্রে পাবেন 50%। আর যদি 4 ঘন্টা আগে টিকিট ক্যান্সেল করেন, তাহলে সেক্ষেত্রে পাবেন 15% টোটাল অ্যামাউন্টের। 8:30 বাজে আমরা পৌঁছে গেছি রানীহাটি। Trying to seize everything inside. It may sound when I'm still, things seem to come around. ঘড়িতে 8:40। এই মধ্যে আমরা ক্রস করছি ব্লুবেরিয়া। Journey is not ours to control. Journey is not ours. ঘড়িতে বাজে 9:05। আর অবশেষে আমরা প্রায় বাগনান পৌঁছবো। WBTC টাকা দিলে দিচ্ছে ব্রেকফাস্ট করলাম, তার আগে দেখা এখানে কালো সোনা দাঁড়িয়ে আছে, আমাদের বাস এক্সপ্রেস লাইন। আর এখানে দাঁড়িয়ে গ্রিন লাইন। একটা জিনিস বলার, এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কিছুটা মনোবলই চলে। তার কারণ এখানে আরও আগে কিছু হোটেল রেস্টুরেন্ট আছে, সেখানে এই বাসগুলো দাঁড়ায় না। মানে এখানে এত ভিড় হয়েছে, আর দুটো কুকের মধ্যে একটা আবার আসেনি, যা তা অবস্থা। যাই হোক, অনেক ঢেলে ঢুলে পেমেন্ট করে আমি 4টে কচুরি খেলাম মটরের সঙ্গে। খারাপ না, ভালোই। 60 টাকা দাম নিল, দামটা বেশি। ডিম টোস্ট আর কচুরিটা দেখলাম বেশ বিক্রি হচ্ছে। বিভিন্ন দামের আছে, এটা আপনারা এসে দেখবেন মেনু কার্ড দেখে। আরও খাবার আছে। এটা বলে 20 মিনিট মতন দাঁড়াবো, তার থেকে বেশি করেই দাঁড়ায়। আরও 2-1টা দোকান এরকম হওয়া উচিত যেখানে বাসগুলো দাঁড়াতে পারবে। এটা যেন কেমন মনোবলে চলছে। এইদিকে ঘোষেদের একটা দোকান আছে, আবার ওই পারে আমার একটা ঘোষেদের দোকান আছে। একটা জিনিস বলা যায়, আগে 2-1বার আমি দেখেছিলাম আজাদিনতে দাঁড়িয়েছিলাম, তার থেকে বরং ঘোষ এই জায়গাটা খাবারের ইয়ের কিন্তু রিজনেবল। কোয়ালিটি কেমন হয় সেটা ব্যক্তি বিশেষে আলাদা লাগতেই পারে, কিন্তু একটু রিজনেবল। And that you were still a friend of mine. I
story wasn't over yet, and no one can tell what's coming next. The journey is not ours to control. The journey is not ours to control. I'm glad that it is so. I'm lucky it is so. 9:35 থেকে অবশেষে আমরা NH 16-কে বাই বাই বলে চলে যাচ্ছি দীঘার দিকে। দীঘা হলদিয়া যাই বলেন এখন, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে। ও এখনো পর্যন্ত মোটামুটি যা দেখাচ্ছে গুগল, সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তার কারণ এখান থেকে নন্দকুমার যাওয়ার পর থেকে ওটা সিঙ্গেল লেন হয়ে যাবে। রাস্তাটা মাঝে মাঝে বেশ কনজাস্টেড, এবং একই লেন দিয়ে বাইকেই সময় লেগে যায়, বাসে তো লাগবে। দশটা 10 অবশেষে আমরা নন্দকুমারে। যাই এখনো দীঘা প্রায় 86 কিলোমিটার বাকি, আর এখান থেকে যেতে সময় লাগবে গুগল দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা। তো একজন আমাকে বলছে, দাদা কি হলো, আপনি পাহাড় কি ভুলে গেলেন, পাহাড়ে যাচ্ছেন না কেন? আর না, সেরকম পরপর পাহাড়ের ভিডিও তো আসছে। মানালি গেছিলাম, শিশু গেছিলাম, আবারও কিছুদিন পরে আমি আবার পাহাড়ে যাব। উত্তরবঙ্গে যাওয়া হচ্ছিলাম, আবার সুযোগ সুবিধা পেলে উত্তরবঙ্গ চলে যাবো। উত্তরবঙ্গ তো আবার একদম অন্তরে নিয়ে ঘুরি উত্তরবঙ্গকে। প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেল পাহাড়ের, কিন্তু ওয়েদার কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। যখনই ওখানে ফোন করছি জানছি যে বৃষ্টি হচ্ছে বা প্রচণ্ড কুয়াশা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। খুব লাকি থাকলে এই সময় কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। মে মাসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, এটা তো বেশ অ্যানোয়িং ব্যাপারটা। বাপরে বাবা, এক্ষুনি কালোসোনা ব্রিজে, এই ব্রিজের উপর ওভারটেক করতে গেছে। হলদি নদী বলে বলে এটা কি নাম আছে, না নদীটার নাম আছে। ঘড়িতে এখন 10:30, আমরা পৌঁছে গেছি চণ্ডীপুর। ঘড়িতে বাজে 11টা, জাস্ট আমরা কালীনগর ক্রস করলাম। এখনো দীঘা এখান থেকে 52 কিলোমিটার, আরো প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। 11:06 অবশেষে আমরা এখন নাচিন্দায়। নাচিন্দায় খুব কনজাস্টেড, এখানে খুব জ্যাম। আজকে তুলনামূলকভাবে দেখতে পাচ্ছি ফাঁকা। মা নাচিন্দার মন্দির, জয় মা, সবাইকে ভালো রেখো। 11:20 বাজে অবশেষে আমরা রূপসী বাইপাসে। এখন ঘড়িতে বাজে 11:25। এই মুহূর্তে আমরা আছি কাঁথিতে। কাঁথি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজনীতির মারকেন্দ্রই বলা যায়। চাউল করাতে প্রায় পুরো বাস ফাঁকা হয়ে গেল।
দীঘাতে কয়জন যাবে, বেশিরভাগ লোক তো মন্দারমণিতে যাওয়ার জন্যই এখানে নেমে গেল। দেখুন জাস্ট ভিড়টা জাস্ট দেখুন। ও 12টা বাজে, এখন আমরা পৌঁছলাম পালি সাইড। ঘড়িতে 12:30 বাজে, আর এই হচ্ছে আমাদের বাস। বাসে যাত্রা সম্বন্ধে যদি বলতে হয়, বাস তো ঠিক আছে, স্টাফ তো দুর্দান্ত ব্যবহার, এক্সপ্রেস লাইন অলওয়েজ, আর এসি ঠিকঠাক কাজ করেছে। সমস্যা যেটা ওই নন্দকুমারের পর থেকে দীঘা পর্যন্ত রাস্তা। তবে এক্সপ্রেস লাইনে আমি বলবো যে ভবিষ্যতে যদি এটাকে বায়ো টয়লেট যোগ করা যায় আরও মানুষজনের সুবিধা হবে। তবে যারা ভলভো করে আসছে, আমি এর আগে অভিজ্ঞতা আছে, বেশিরভাগ দেখি নেমে পড়ে হচ্ছে ছাউল ঘোরাতে মন্দারমণি যাওয়ার জন্য। ভিডিওটা এই পর্যন্ত, পরের পর্বে থাকবে আমি যে হোটেলে থাকলাম সেই হোটেলের পরে বিস্তারিত ইনফরমেশন এবং দীঘা ট্যুর প্ল্যান। কিছু এই বৃহত্তর পরিবারের কিছু মানুষজন আমাকে বলেছে যে দীঘা ট্যুর প্ল্যানের ভিডিও করতে, তাদের নামও বলবো আর সেই ট্যুর প্ল্যানের ভিডিও করব। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।